রাজধানীর চানখারপুলে শহীদ আনাজ সহ ৬ হত্যার ঘটনায় অভিযোগ গঠনের আদেশ আজ কনস্টেবল সুজন সহ ৪ জনকে নেওয়া হয়েছে ট্রাইব্যুনালে। চেষ্টা করেও নিম্নমানের বই ছাপানো ঠেকাতে পারেনি এনসিটিবি। ২ মন্ত্রণালয়ের রশি টানাটানি, স্বতন্ত্র প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়ার পরামর্শ শিক্ষাবিদদের। কারিকুলাম অনুযায়ী সবকিছু গুছিয়ে টেক্সট বুকটা রেডি করে দেবে, এই ছাপানোর মতো দায়িত্বটা এনসিটিভি কেন নিচ্ছে? এনসিটিভি তার যে মানে এই বইটা তৈরি করা যে তার মূলগত কাজ, মেন মেন্ডার যেটা, সেখানে সে আরো বেশি মনোযোগ দিতে পারবে। টেকসই বেড়িবাঁধের অভাবে প্রতি বছর বন্যায় ক্ষয়ক্ষতি বাড়ছে ফেনীবাসীর। ৯ বছরে বাঁধের ১৯৪টি পয়েন্টে ভাঙন, সংস্কারের নামে বরাদ্দ লোপাটের অভিযোগ। সিরিয়ায় দ্রুজ ও বেদুইন সম্প্রদায়ের মধ্যে তুমুল সংঘর্ষ, নিহত অন্তত ৩৭। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী পাঠাচ্ছে সারা প্রশাসন। আমন্ত্রণ সবাইকে যমুনা নিউজে, আপনাদের সাথে আমি জান্নাতুল কুলি আছি। শুরুতেই যথারীতি শিরোনামগুলো দেখছিলেন। রাজধানীর চানখারপুলে শহীদ আনাজ সহ ৬ হত্যার ঘটনায় অভিযোগ গঠনের আদেশ আজ। বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল ১ এই আদেশ দেবেন। সকালে এই মামলায় গ্রেফতার কনস্টেবল সুজন সহ ৪ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। অভিযোগ গঠন হলে দ্বিতীয় মামলা হিসেবে আনুষ্ঠানিক বিচার শুরু হবে এই মামলায়। সকালে এই মামলায় গ্রেফতার ইন্সপেক্টর আরশাদ, কনস্টেবল মোহাম্মদ সুজন, কনস্টেবল ইমাজ হোসেন ইমন এবং কনস্টেবল নাসরুল ইসলামকে হাজির করা হয়েছে ট্রাইব্যুনালে। মামলার অপর ৪ আসামি ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ আলম, মোহাম্মদ আখতারুল ইসলাম এবং রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল পলাতক আছে। এর আগে এই মামলায় পলাতক ৪ আসামিকে ট্রাইব্যুনালে হাজির হতে গত ৩ জুন পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়। পরে আইনজীবী কুতুব উদ্দিনকে তাদের পক্ষে নিয়োগ দেন ট্রাইব্যুনাল। এছাড়া এই দিন সকালে রামপুরায় কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি মামলায় এএসআই চঞ্চল চন্দ্র সরকার সহ আরও ২ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয়েছে। পাশাপাশি সাভারি ইয়ামিন হত্যা মামলায় ৩ আসামি, মিরপুর জাহাজবাড়ি জঙ্গি সাজিয়ে হত্যা মামলায় সাবেক আইজিপি শহীদুল হক সহ ৩ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এ বিষয়ে আরও জানাতে ট্রাইব্যুনাল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাইনুল মারুফ। মাইনুল, চানখারপুলের হত্যার ঘটনার অভিযোগে গঠনের আদেশ হয়েছে কিনা জানাবেন আমাদের, আর এই মামলার পরবর্তী কার্যক্রম কি হতে পারে সে বিষয়ে তথ্য থাকলেও জানাবেন। কলি, চানখারপুলের যে ৬ জনকে হত্যা, সেই মামলার কিন্তু আজ অভিযোগ গঠনের আদেশ এবং 11:30 নাগাদ কিন্তু এই কোর্টের এই কার্যক্রম শুরু হতে পারে এবং আজ যদি এই মামলার অভিযোগ গঠন হয় তাহলে কিন্তু দ্বিতীয় মামলা হিসেবে জুলাই অভ্যুত্থানের পর আরেকটি মামলার আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হবে। অর্থাৎ এই মামলার পরবর্তী যে কার্যক্রম থাকবে তা হচ্ছিল সাক্ষ্য গ্রহণ এবং আজ হয়তো অভিযোগ গঠনের পর সেই দিনটি নির্ধারণ করে দেবেন আদালত এবং প্রথমে সূচনা বক্তব্যের জন্য একটি দিন নির্ধারণ থাকবে এবং পরবর্তীতে সাক্ষ্য গ্রহণের জন্য দিন নির্ধারণ থাকবে এবং বলা যায় যে এই মামলার মধ্য দিয়ে জুলাই অভ্যুত্থানের পর দ্বিতীয় কোনো জুলাই অভ্যুত্থানের মামলায় বা গণহত্যার মামলায় কিন্তু বিচার শুরু হচ্ছে এবং এর পাশাপাশি আর অন্যান্য যে মামলাগুলো রয়েছে সেই মামলাগুলোর কিন্তু তদন্ত কাজ অনেকটাই শেষ পর্যায়ে রয়েছে বলে কিন্তু প্রসিকিউশন আমাদের জানিয়েছে এবং খুব দ্রুত কিন্তু সেই সকল মামলারও কিন্তু তদন্ত প্রতিবেদন দেওয়া হবে এবং ধারাবাহিকভাবে কিন্তু সেসব মামলা অভিযোগ গঠন শেষ সাক্ষ্য গ্রহণ পর্যন্ত শুরু হবে। এছাড়া অন্যান্য যে মামলাগুলো রয়েছে, সকালে কিন্তু আরও কয়েকটি মামলার আসামিদের কিন্তু ট্রাইব্যুনালে আনা হয়েছে এবং সেই মামলাগুলোর মধ্যে রয়েছে রামপুরায় যে কার্নিশে ঝুলে থাকা
আমির হোসেনকে গুলি এবং এছাড়া যেই জঙ্গি নাটক সাজিয়ে জাহাজবাড়ি এলাকায় মিরপুরে সেখানে কয়েকজনকে হত্যা মামলায় সেই মামলার আসামিদের কিন্তু আনা হয়েছে। সব মিলিয়ে আজ সকালে কিন্তু 12 জন আসামি কিন্তু ট্রাইব্যুনালে আনা হয়েছে এবং কিছুক্ষণ পরে কিন্তু ট্রাইব্যুনাল শুরু হবে 11:30 নাগাদ এবং এর মধ্যে দিয়ে কিন্তু জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় মামলা হিসেবে যদি দিয়ে আজকে অভিযোগ গঠন করা হয় তাহলে কিন্তু আরেকটি মামলা কিন্তু আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হবে। জি, ধন্যবাদ আপনাকে মাইনুল। দুইটি বিষয় নিয়ে আজ জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলের বৈঠকের কথা রয়েছে। এই বিষয়ে আরও তথ্য জানাতে ফরেন সার্ভিস একাডেমি থেকে আমাদের সহকর্মী লাভলি বিথি যোগ দিচ্ছেন। বিথি, আজকের বৈঠকে কি কি বিষয়ে আলোচনা হতে পারে সে সম্পর্কে আমাদেরকে একটু ধারণা দিবেন। একই সাথে জানতে চাই এখন পর্যন্ত এই কতগুলো ইস্যুতে ঐক্যমত্যে এসেছে দলগুলো, সেই তথ্য যদি একটু দিতেন। বলে আজকে যে দুটি ইস্যুর কথা বললেন, যে দুটি বিষয়, এই দুটি বিষয় নিয়ে কিন্তু এর আগেও একাধিকবার আলোচনা হয়েছে, বৈঠক হয়েছে রাজনৈতিক দলগুলোর সাথে। একটি হচ্ছে সংসদে নারী সংরক্ষিত আসন কতটি হবে সেটি নিয়ে, এবং আরেকটি হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভায় প্রত্যেকটি রাজনৈতিক দল একমত হয়েছে, কিন্তু এর গঠন প্রক্রিয়া কী হবে মূলত এটি নিয়ে কিন্তু দ্বিমত আছে, এখন ঐক্যমত্যে পৌঁছাতে পারেনি। সংবিধান সংস্কার কমিশনের সুপারিশের কথা যদি বলি, যে এখন 50টি সংরক্ষিত নারী আসন আছে, তার মধ্যে এরপর 100টি সংরক্ষিত নারী আসনের প্রস্তাব তারা করেছিল, এবং এই 100টি সংরক্ষিত নারী আসন 400টি নির্বাচিত এলাকা আসন থেকে নির্ধারিত 100টি নির্ধারণ করা হবে, এবং সেই 100টি নির্ধারিত আসনের মধ্যে শুধুমাত্র নারীদের সাথেই প্রতিদ্বন্দ্বিতা করে হচ্ছে তারা নির্বাচিত হবে। বাকি 300 আসনে নারী পুরুষ সবার সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে। এখানে কিছু কিছু রাজনৈতিক দল হচ্ছে বলছেন যে সংরক্ষিত নারী আসনের কথা বলা হয়েছে সেটি তারা একদমই একমত হচ্ছে না, বলছে নারীদের জন্য সংরক্ষিত আসনের কোনো প্রয়োজন নেই। কোনো রাজনৈতিক দল 100টি সংরক্ষিত নারী আসনের সাথে একমত হলেও এর প্রক্রিয়া যেমনটি তারা বলছেন যে বর্তমানে অর্থাৎ এখন যেভাবে 50টি সংরক্ষিত নারী আসন নির্ধারিত হয়, তখন 100টি সংরক্ষিত নারী আসন থাকবে, কিন্তু 100টি বর্তমান নিয়মই নির্ধারিত হবে। আবার কেউ কেউ বলছেন যে এই সংরক্ষিত নারী আসনের 25 বা তার চেয়ে বেশি আসনে যারা প্রার্থিতা দিতে পারবে তাদের 1/3 হচ্ছে এই নারী আসন দিতে হবে, নারী প্রার্থী দিতে হবে। এটি একটি আরেকটা হচ্ছে দ্বিকক্ষ বিষয়টি, যেটি আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটি হলো যে উচ্চকক্ষের প্রক্রিয়ায় যে 100 জন সদস্যের কথা বলা হয়েছে সেটি আসলে কিভাবে পিআর পদ্ধতি অর্থাৎ প্রাপ্ত ভোটের অনুপাতে হবে, নাকি নিম্নকক্ষে প্রাপ্ত যে আসন হবে নির্বাচনের মাধ্যমে আসন পাবে সেই তার ভিত্তিতে হবে, এই বিষয়টি নিয়ে এখনও দ্বিমত দেখা যাচ্ছে। এবং বোঝা যাচ্ছে যে আমরা যতটুকু জানতে পেরেছি যে এই বিষয়ে দ্বিমত হতে হয়তো আরও একটি বা দুটি বৈঠকের হয়তো প্রয়োজন হতে পারে, তারপরে হয়তো বিস্তারিত তথ্য আসবে। ধন্যবাদ আপনাকে বিথি। নানা চেষ্টার পরেও নিম্নমানের বই ছাপানো বন্ধ করতে পারেনি জাতীয় শিক্ষাক্রম এবং পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি। এই অবস্থায় প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয় চায় প্রাথমিক স্তরের বই তাদের তত্ত্বাবধানে ছাপা হোক, তবে শিক্ষা মন্ত্রণালয় এবং এনসিটিবি তাতে রাজি নয়। আর শিক্ষাবিদরা বলছেন স্বতন্ত্র প্রতিষ্ঠানকে এই দায়িত্ব দেওয়া হোক। লুৎফুর রহমানের ছবিতে আল আমিন হক অহনের প্রতিবেদন। গেল 1.5 দশক নিম্নমানের বই ছাপিয়ে হাজার হাজার কোটি টাকা লোপাটের অভিযোগ আছে এনসিটিবি ও বই মুদ্রণকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে। 2025 সালে সেই তকমা যেন গায়ে না লাগে তার জন্য কম তোড়জোড় হয়নি। তারপরেও প্রাথমিক অনুসন্ধানে 40 কোটি বইয়ের মধ্যে 13 কোটি বই নিম্নমানের পাওয়া যায়। লেখাগুলো একটু বুঝতে পারি না, পড়তে সমস্যা হয়, আবার এইচডব্লিউ দেখতে সমস্যা হয়, চোখে দেখতে পারতাম না, এর ফলে আমি পড়তেও পারি না ঠিকমতো। কাগজ ভালো না থাকার কারণে ছিঁড়ে যায়, তারপরে এগুলো উল্টা পাশেও লাগানো থাকে। যখন একটা বইয়ের মান খারাপ থাকে শিক্ষার্থীদের মধ্যে আগ্রহটা হারিয়ে যায় পড়ার। এমন পুকুর চুরির ঘটনায় আইনি জটিলতার মারপ্যাচে দুর্নীতিবাজদের বিরুদ্ধে জোরালো পদক্ষেপ নিতে পারে না সরকার। নিয়ম অনুযায়ী তৃতীয় পক্ষকে দিয়ে বইয়ের যাচাই বাছাইতেও অনিয়ম হয়েছে বলে মনে করে খোদ এনসিটিবি। পিপিআর পাবলিক প্রকিউরমেন্ট রুলস অনুযায়ী আমাদের একটা এজেন্সি নিয়োগ করা থাকে, যে এজেন্সিগুলি এগুলি দেখবে আর কি এই জায়গায় কোয়ালিটির এই বই গেল কিনা এটা। তারপরেও আবার আমরা যখন পিএলআই রিপোর্ট পেয়েছি, যা ওই যে পোস্ট ল্যান্ডিং ইন্সপেকশনে যে রিপোর্ট পেয়েছি, সেখানে কিছু কিছু প্রেসের ব্যাপারে এইখানে বইয়ের মানে নিয়ে কিছু হয়েছে। শিক্ষাবিদরা মনে করেন যে প্রতিষ্ঠান শিক্ষাক্রম তৈরি করে তাদের হাতেই বই ছাপানোর কার্যক্রমে অনিয়মের সুযোগ তৈরি হয়। সরকারের উচিত শিক্ষার্থীদের বিনামূল্যের বইয়ে দুর্নীতির সুযোগ কমাতে জোরালো পদক্ষেপ নেয়া। এনসিটিভি বই ছাপাবে কেন? বই ছাপানোর জন্য এনসিটিভি কারিকুলামটা তৈরি করে দেবে, একবারে ফাইনালি আউটলুট
তৈরি করে দেবে ওরা। একবার আমরা বলি যে প্রিন্টের আগের যে অবস্থান সেটা তৈরি করে দেবে ক্যারিকুলাম অনুযায়ী সব কিছু গুছিয়ে টেক্সট বুকটা রেডি করে দেবে। এই ছাপানোর মতো দায়িত্বটা এনসিটিভি কেন নিচ্ছে? গভর্নমেন্টের কত উইং আছে না, আমাদের বিজি প্রেস আছে, বিভিন্ন আছে, মিনিস্ট্রি আছে, তাদেরকে কেন আমরা দায়িত্ব দিয়ে দিচ্ছি না? সেই ক্ষেত্রে তো এনসিটিভির কাজের একটু চাপ কমবে, তাহলে এনসিটিভি তার যে মানে এই বইটা তৈরি করা যে তার মূলগত কাজ, মেন মেন্ডার যেটা, সেখানে সে আরও বেশি মনোযোগ দিতে পারবে। বারবার এমন নিম্নমানের বইয়ে নাখোশ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ও অধিদপ্তর। যে এনসিটিভি এই বই ছাপানোর কাজ নিয়ে এত বেশি ব্যস্ত থাকতে হয় তাকে, এনসিটিভি কারিকুলামে এবং পুস্তক মানে তৈরি করার ক্ষেত্রে তারা তেমন মনোযোগ দিতে পারে না, ফলে এখানে আমাদের অনেক ত্রুটি থেকে যায়। ছাপা বিলি করা এগুলো হচ্ছে এক ধরনের ম্যানেজারিয়াল কাজ। কেন তারা এটাদের ওভারবার্ডেন থাকবে? তারা তাদের নিজেদের কাজ করুক, এবং সেই জন্য আমরা চাচ্ছি এনসিটিভি আইনের মধ্যে একটা পরিবর্তন এনে এই ছাপার দায়িত্বটা আমরা আমাদের হাতে নিয়ে নেব। তবে শিক্ষা উপদেষ্টা মনে করেন এনসিটিভি যে কাজ এতদিন ধরে করে আসছে তা অন্য প্রতিষ্ঠানকে দেওয়ার সুযোগ নেই। এখন এগুলো বলার কোনো সময় আসেনি। এনসিটিভি ছাড়া মানে কি, এনসিটিভির অধীনে অন্য কেউ যদি করে এনসিটিভির অধীনেই তো হবে, এনসিটিভি ছাড়া আর কোনো কর্তৃপক্ষ নেই। দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন এত ব্যাপক একটা জনবল আর কোনো প্রতিষ্ঠানে নাই যে এই কাজটা করতে পারবে বা করে আর কি এই মুহূর্তে। বিশ্বের অধিকাংশ দেশেই পাঠ্য বই নির্ভরতা কম থাকায় এত বই ছাপাতে হয় না। কোমলমতিদের হাতে যেন নিম্নমানের বই না যায় তার জন্য যথেষ্ট সোচ্চার থাকে দেশগুলো। আল আমিন হক, যমুনা নিউজ, ঢাকা। জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে তার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন দলের নেতাকর্মীরা। সকালে কাকরাইলে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এরশাদের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়। এ সময় নেতাকর্মীরা বলেন, দল সুসংগঠিত হয়ে নির্বাচনের জন্য প্রস্তুত। নতুন বাংলাদেশ করতে সারা বাংলাদেশে জাতীয় পার্টি আগের মতোই উঁচু হয়ে দাঁড়াবে, এমনটাও জানান তারা। 2019 সালের এই দিনে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে সিএমএইচে মারা যান হুসাইন মোহাম্মদ এরশাদ। এই উপলক্ষে রংপুর সহ সারা দেশে বিভিন্ন কর্মসূচি নিয়েছে জাতীয় পার্টি এবং দলের অঙ্গ সংগঠনগুলো। পল্লীবন্ধু হুসাইন মোহাম্মদ এরশাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী সারা দেশে জাতীয় পার্টির নেতা কর্মীরা যথাযোগ্য মর্যাদায় আজকের এই দিনটি উদযাপন করছে। আমরা বিশ্বাস করি যে হুসাইন মোহাম্মদ এরশাদের এই ষষ্ঠ মৃত্যুবার্ষিকীর যে শোক, এই শোককে শক্তিতে পরিণত করে সমস্ত বাংলাদেশে জাতীয় পার্টি পূর্বের নেই আবার মাথা উঁচু। ফেনীর মুহুরী, কহুয়া এবং সিলোনিয়া নদীর দুই তীরে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের প্রতি বছরই ভাঙন দেখা দেয়। বন্যার কবলে পড়ে সর্বশান্ত হতে হয় ফুলগাজী এবং পরশুরাম উপজেলার লক্ষাধিক মানুষকে। বন্যা থেকে রক্ষা পেতে বেড়িবাঁধ নির্মাণ করলেও সেই বেড়িবাঁধ বাসিন্দাদের কোনো কাজেই আসছে না। ভাঙন কবলিত স্থানগুলো নতুন নতুন জায়গায় প্রতি বছরই ভাঙছে। মেরামতের জন্য কোটি কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়, আর সেই পানির টাকা পানিতে ভেসে যায়। পানি উন্নয়ন বোর্ডের হিসেবে 9 বছরে 194টি স্থানে ভেঙেছে বাঁধ। সহ এই বাঁধ পুনর্বাসনের জন্য প্রকল্প তৈরি করছি। আক্তার হোসেন মজুমদার উপবিভাগীয় প্রকৌশলী হিসেবে যমুনা টেলিভিশনে সাক্ষাৎকার দিয়েছেন বছর 4 আগে। আশা দিয়েছিলেন বাঁধের স্থায়ী সমাধানের। এখন তিনি পদোন্নতি পেয়ে নির্বাহী প্রকৌশলী। আশ্বাস দেয়া এই কর্মকর্তার ভাগ্যের পরিবর্তন হলেও হয়নি ফুলগাজী পরশুরামের বানভাসী মানুষের। আবারও দিচ্ছেন নতুন আশ্বাস। 2-1 মাসের মধ্যে চূড়ান্ত রিপোর্ট পাবো। আমরা ড্রাফট ফাইনাল রিপোর্টের ভিত্তিতে 7,340 কোটি টাকার প্রকল্প দাখিল করছি। সেটা মন্ত্রণালয়ে আছে, প্ল্যানিং কমিশনের সবুজ পাতে অন্তর্ভুক্ত হয়েছে। এমপি মন্ত্রী বলেন, চেয়ারম্যান বলেন, স্থানীয় সরকার চেয়ারম্যান বলেন, সবার ভাগ্যের পরিবর্তন হয়, কিন্তু আমাদের এলাকার জনগণের, সাধারণ জনগণের, নিরীহ জনগণের ভাগ্যের পরিবর্তন নাই। আমার 54 বছর বয়স চলে, এটা এখন ভাঙতে আছে। আমি প্রত্যেকটা বছর দেখি এটা ভাঙে। কিছু মারি দে, বোলটা যদি কাটি দে, ওসা করি করে না করার কারণে বারবার এই বানগুলা বাঁধে। 2005 সালে বিএনপি সরকার 155 কোটি টাকার একটি প্রকল্প হাতে নেয়। শেষ হয় 2011 সালে। এরপর টানা আওয়ামী লীগ সরকার ক্ষমতায়। এই দুই আমলে বহু আশ্বাস পেয়েছেন বানভাসীরা, ফলাফল শূন্য। এখন দেশ চলছে অন্তর্বর্তী সরকারের অধীনে। 2024 সালে ভয়াবহ বন্যা পরিদর্শনে এসে টেকসই বাঁধের আশ্বাস দেন দুর্যোগ পরিকল্পনা ও ত্রাণ উপদেষ্টা ফারুকী আজম। গত বছর 102 বাঁধের মেরামতের জন্য বরাদ্দ হয় প্রায় 20 কোটি টাকা। বছর ফুরানোর আগেই
31টি পয়েন্টে ভাঙন, প্লাবিত 112 গ্রাম। এইরকম বাঁধ এই ধরনের বন্যা পরিস্থিতি মোকাবেলা করতে পারবে না। এটা করতে হলে আরো শক্তিশালী বাঁধ এবং উদ্যোগ আয়োজন প্রয়োজন। সেটা দেখার জন্য এই অভিজ্ঞতার আলোকে যে বড় ধরনের প্রজেক্টের আয়োজন করা হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, বাঁধ মেরামতের নামে চলে হরিলুট। বর্তমানে চলমান 7,340 কোটি টাকার প্রকল্পটি সেনাবাহিনীকে দিয়ে বাস্তবায়নের দাবি তাদের। বছর বছর বাঁধ বাঁধা আমাদের কোনো কাজ হয় না ঠিক মতে, এবার যেন ভালো করে বাঁধ বাঁধা হয়। সেনাবাহিনীর মাধ্যমে এই কাজটা যদি আবার সংস্কার করে বা সঠিকভাবে এটা করে, আমরা এটাই চাই, আমাদের এটাই প্রত্যাশা। এর আগে 2005 সালে 155 কোটি টাকা ব্যয়ে 122 কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ তৈরির প্রকল্প হাতে নেয় পানি উন্নয়ন বোর্ড। 10 বছরও টেকেনি বাঁধটি। 2018 থেকে 2023 সাল পর্যন্ত মুহুরী নদীর বাঁধ ভেঙেছে 56টি স্থানে। সংস্কারে ব্যয় হয়েছে 5 কোটি 56 লাখ টাকা। গত 9 বছরে ফেনীর ফুলগাজী ও পরশুরাম উপজেলায় মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীতে 194টি স্থানে বাঁধ ভেঙেছে। এখানকার বাসিন্দারা কোনো আশ্বাস চায় না, তারা চায় বাঁধের একটি স্থায়ী সমাধান। আরিফুর রহমান, যমুনা নিউজ, ফেনী। ফেনীর প্লাবনের পানি নামতে থাকায় স্পষ্ট হতে শুরু করেছে ক্ষয়ক্ষতির চিহ্ন। আর এ বিষয়ে আরো তথ্য জানাবেন আমাদের সহকর্মী আরিফুর রহমান। আরিফ, কোন কোন এলাকা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদেরকে জানাবেন, যেহেতু পানি নামতে শুরু করেছে, এখন আসলে ক্ষয়ক্ষতির আসল তথ্য জানা যাবে। একই সাথে দুর্গত যেসব এলাকা, সেসব এলাকায় বাড়িঘরে ফিরতে শুরু করেছেন কিনা মানুষজন? ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং গত কয়েকদিনের টানা বর্ষণে ফেনীর ফুলগাজী, পরশুরাম, ছাগলনাইয়া, দাগনভূঞা এবং ফেনী সদরের 112টি গ্রাম প্লাবিত হয়েছে। আমরা সর্বশেষ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর সাথে কথা বলে যেটি জেনেছি, এখন পর্যন্ত 41টি স্থানে বাঁধ ভেঙেছে মুহুরী, কহুয়া, সিলোনিয়া নদী। এখন যে পানি আসছে, এই পানি ভারত থেকে আসছে। মূলত হচ্ছে যে ভারতের পানি ফেনীর মানুষের জীবনের যেমন ক্ষতি করছে, সম্পদের ক্ষতি করছে, পাশাপাশি হচ্ছে যে শিক্ষারও ক্ষতি করছে। আপনি দেখছেন যে আমি এখন যে এলাকাটিতে আছি, এটি হচ্ছে ছাগলনাইয়ার কাতালিয়া গ্রাম। এই কাতালিয়া গ্রামে এখানকার স্কুলটি এখন বন্ধ রয়েছে। আমি এখানকার বাসিন্দাদের সাথে কথা বলে যেটি জেনেছি যে এখানে একটু আগেই স্কুলের যে শিক্ষক তারা এসেছেন, এসে দেখে কোনো ছাত্রী নেই, যার কারণে তারা স্কুল ছুটি ঘোষণা করে তারা চলে গিয়েছে। এখানকার যিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা, তার সাথে কথা বলেছি, তিনি যেটি জানিয়েছেন যে কোনো স্কুল বন্ধ ঘোষণা করা হয়নি, হয়তোবা এখানে ছাত্রছাত্রী না থাকার কারণে শিক্ষকরা মূলত চলে গেছে। এরকম বেশ কয়েকটি স্কুলের তথ্য আমাদের কাছে রয়েছে। এখানকার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী যেটি জানিয়েছেন, এখন মুহুরী নদীতে পানি একটু একটু করে বাড়ছে, কারণ হচ্ছে যে সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে এবং উজান থেকে পানি আসছে, যার কারণে হচ্ছে যে এখানকার মানুষের মধ্যে নতুন করে একটি আতঙ্ক বাড়ছে। এখানকার মানুষের মধ্যে এক ফোঁটা বৃষ্টি মানেই হচ্ছে যে এক বুক আতঙ্ক তাদের মধ্যে কাজ করে। তবে এখানকার বাসিন্দারা যেটি বারবারে বলছে, তারা কিন্তু ত্রাণের কিংবা এরকম কোনো সহযোগিতা চায় না। তারা চায় যে এবার যে প্রকল্পটি হাতে নেওয়া হয়েছে 7,340 কোটি টাকার, এই প্রকল্পটি যদি যথাযথ বাস্তবায়ন যদি করা যায়, তাহলে এখানকার মানুষের দীর্ঘদিনের যে দুঃখ দুর্দশা সেটি থেকে তারা বুঝাবে। ধন্যবাদ আপনাকে আরিফ। বান্দরবান সদরে বিকল ট্রান্সফরমারে বিদ্যুতায়িত হয়ে একই পরিবারের 2 জন সহ মারা গেছেন 3 জন। রোববার মধ্যরাতে রাংলাই চেয়ারম্যান পাড়ায় এই ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানিয়েছে, বিকট শব্দ করে একটি ট্রান্সফরমার বিকল হয়ে পড়লে এ সময় সেই বিকল ট্রান্সফরমারে বিদ্যুতায়িত হয়ে মারা যান কুমুলে এবং উরকান ম্রো নামের 2 জন। তারা ওই এলাকার সাবেক চেয়ারম্যান মাংসার ম্রোর আত্মীয়। এ ঘটনায় রাওলেং ম্রো নামের আরও একজন দগ্ধ হয়েছেন। তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নরসিংদীর মাধবদীতে আগুনে পুড়ে গেছে ঝুটের দোকান সহ 2টি সুতার গুদাম। রোববার রাতে নরসিংদীর মদনগঞ্জ সড়কের কোতলিচর এলাকায় লুৎফুর রহমান মার্কেটে আগুন লাগে। এ সময় স্থানীয়রা জানিয়েছে, রাতে হঠাৎ করেই একটি সুতার গুদামে আগুন দেখতে পায় তারা। মুহূর্তেই সেই আগুন পাশের আরও একটি গুদাম এবং ঝুটের দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘণ্টাখানেক চেষ্টায় সেই আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় দোকানে থাকা ঝুট এবং সুতা। আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতি এখনও নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। দ্রুজ বেদুইন সম্প্রদায়ের ভয়াবহ সংঘর্ষে উত্তপ্ত দক্ষিণ সিরিয়া শহরের
সুয়েইদা। রোববার থেকে এখন পর্যন্ত ৩৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, এমনটা জানিয়েছে সিরিয়া বিষয়ক একাধিক পর্যবেক্ষক সংস্থা। আর এই ঘটনায় আহত হয়েছেন প্রায় অর্ধশতাধিক নাগরিক। এখনও থেমে থেমে সংঘর্ষ চলছে বলে জানা গেছে। এয়ারক্রাফট বিধ্বংসী সমরাস্ত্র নিয়ে শহরটির মূল সড়কগুলোতে অবস্থান নিয়েছে সশস্ত্র যোদ্ধারা। বন্ধ হয়ে গেছে রাজধানীর দামেস্কের সাথে সংযোগকারী প্রধান সড়ক। পরিস্থিতি নিয়ন্ত্রণে সুয়েইদায় সেনাবহর পাঠাচ্ছে আহমেদ আল সারা প্রশাসন। দক্ষিণাঞ্চলীয় শহরটি সিরিয়ার সবচেয়ে বড় দ্রুজ অধ্যুষিত আবাসস্থল, যেখানে প্রায় ৭ লাখ দ্রুজের বসবাস। কয়েক মাস আগেও সিরিয়ার সরকারি বাহিনীর সাথে সংঘর্ষে জড়ায় দ্রুজ জনগোষ্ঠীর সদস্যরা। গাজা ইসরায়েলের নারকীয় হত্যাকাণ্ডে প্রাণহানি ছাড়িয়েছে ৫৮,০০০। রোববার ভোর থেকে প্রায় মৃত্যু হয়েছে কমপক্ষে ১০০ ফিলিস্তিনির। গাজা সিটির জনসমাগম এক বাজারে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। প্রাণ হারায় অন্তত ১২ জন। হামলার এক স্বাস্থ্যকর্মী নিহত হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য বিভাগ। মিসাইল হামলায় করা গাজায় নুজাইরাত শরণার্থী শিবিরে খাবার পানির জন্য অপেক্ষমান মানুষের ওপর চালানো হয় এই হামলা, যেখানে শিশুসহ মৃত্যু হয় ১০ জনের। হামাস সদস্যদের লক্ষ্য করে ছোড়া মিসাইল যান্ত্রিক ত্রুটির কারণে সেখানে গিয়ে পড়েছে বলে দাবি আইডিএফের। ইসরায়েলের ব্লকেট এবং লাগাতার হামলায় গাজায় দেখা দিয়েছে তীব্র জ্বালানি সংকট। হাসপাতাল, যানবাহন সহ গুরুত্বপূর্ণ সেবা চালু রাখতে অবরুদ্ধ উপত্যকাটিতে দ্রুত জ্বালানি সরবরাহের কথা জানিয়েছে জাতিসংঘ। লন্ডনে উড্ডয়নের সময় কিছু আগেই মাঝে দুর্ঘটনার কবলে পড়ে ছোট্ট একটি বিমান। রোববার স্থানীয় সময় বিকেলে লন্ডন সাউথ এন্ড বিমানবন্দর থেকে টেক অফের পর বিধ্বস্ত হয় বিমানটি। ধ্বংস হওয়া বিমানটি মার্কিন বেজক্রাফট কোম্পানির B200 মডেলের ছোট বিমান। সাউথ এন্ড বিমানবন্দর থেকে নেদারল্যান্ডসের লেলিস্ট্যান্ড শহরের উদ্দেশ্যে রওনা দিয়েছিল বিমানটি। তবে টেক অফের পরপরই মাটিতে আছড়ে পড়ে সেটি। আগুন ধরে যায় পুরো বিমানে। জানা যায়নি দুর্ঘটনার সময় বিমানে কতজন যাত্রী ছিল এবং কী কারণে এই বিধ্বস্তের ঘটনাটি ঘটেছে। পরবর্তী নির্দেশনার আগ পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে সাউথ এন্ড বিমানবন্দরের কার্যক্রম।